এবং আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে মহিলা প্রচুর রয়েছে। এমন নয় যে বাজারে মহিলারা আসেন না, সেটাও খুব ভুল ধারণা। আমরা এখন ঘুরছি আফগানিস্তানের হেরাটে এক লোকাল বাজারে। সিঁড়িগুলো দেখেই বোঝা যায় যে মানুষজন এখানে আকারে আয়তনে বিরাট বড় বড় ছিল। স্টেপগুলো দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই পিতৃজিৎ আর করিস না। এখানে দেখুন এরা সবাই আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন। ইয়োর নেম, আপনার নাম? নাম है मेरा उमेर। রুটি দিয়ে খেতে হবে এভাবে, নানটা দিয়ে একটুখানি এই যে এবার মাংসটা নিতে হবে। গুড মর্নিং ফ্রম হেরাট, আফগানিস্তান। আমরা গতকাল হেরাটে এসে পৌঁছেছি, সেই গল্পের আগের ভিডিওতে দেখেছেন। আজকে আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো হেরাট সিটি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের হেরাট ভ্রমণের গল্পে। এখন এখানে টেম্পারেচার মোটামুটিভাবে 20-21 ডিগ্রি সেলসিয়াস। দারুণ সুন্দর মনোরম একটা আবহাওয়া। দুপুরের দিকে একটু গরম হবে। এখন সময় ঘড়িতে ঠিক 9:05 স্থানীয় টাইম। আজকে প্রথমে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারে গিয়ে আমাদের পারমিটে স্ট্যাম্পিং করাতে হবে, তারপর বেড়াতে বেরোবো হেরাট শহর। প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে 1110 সালে তৈরি মালানা ব্রিজ। এই হেরাট শহর যে নদীর পারে তার নাম হচ্ছে হরিরুদ। চলো ওপারে যাওয়া যাক। আগে উল্টো দিকেই মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচার, সেখানে যাই। সকালে আমাদেরকে বুফে ব্রেকফাস্ট দিয়েছে, ভালোই ছিল। সেখানে ওই আফগানি রুটি, চিকেন কড়াই, ডিম সিদ্ধ, অমলেট, অনেক কিছু ছিল। ফল ছিল, তরমুজ ছিল আর আপেল ছিল। এটাই হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারের অফিস ডান দিকে। আমরা মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে গিয়েছিলাম। সেখানে এই আব্দুল হালিম সাহেব হচ্ছেন অফিসার। উনি বললেন না, ওখানে নয়, এখানে ট্যুরিজম অফিসে পাশে আসতে হবে। তো আমরা ওই ক্রসিংটা মানে গোল চক্করটা ক্রস করে এই পাশে উনি নিয়ে এলেন। এখানে স্ট্যাম্পিং হলো, নতুন করে আরেকটা লেটার দিল। আগের যে লেটারটা আমরা কাবুল থেকে নিয়ে এসেছিলাম সেটা তো আছেই। সেটা দেওয়ার পরে, পাসপোর্ট দেওয়ার পরে এনারা আবার একটা লেটার লিখলেন, স্ট্যাম্পিং করলেন। তার উপরে ওখানে লেখা রয়েছে যে আমরা হেরাটে এসেছি এবং ওনারা সেটা জানেন। তো ওনারা জিজ্ঞেস করলেন যে কদিনের জন্য থাকবো। আমি বললাম 2 থেকে 3 দিন। তো ওই মতো লেটারে লিখে দিলেন। এবার আমরা এখানে যখন ঘুরবো, কেউ যদি দেখতে চায় কোনো সিকিউরিটি গার্ড মানে তালিবান সরকারের, তাহলে আমাদের এই লেটারটা দেখাতে হবে। এটাই হচ্ছে এখানে নিয়ম। আবার যখন কান্দাহারে যাব একই ঘটনা। যাই হোক, আব্দুল হালিম সাহেব, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. If any person wants to come in Afghanistan, especially Herat city, I'm here. Everything is okay right now about the security, otherwise. Thank you. Yeah, he's very good in English. Your English is very good. Thank you. It's your opinion, my friend. উনি ট্রান্সলেটর হিসেবে অনেক দিন কাজ করেছেন, ভারতেও গিয়েছিলেন, আবার যাবেন পিএইচডি করতে। হেরাটে এখন সকালের ব্যস্ততা। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা কাবুলেও আমি দেখেছিলাম। এখানে আফগানিস্তানের দিন শুরু হয় খুব সকাল সকাল। তার কারণ হচ্ছে ভোরবেলা যে নামাজ হয়, তারপরে আর বেশিরভাগ লোকই ঘুমাতে যান না। তারপরেই হয় শরীরচর্চা করেন, নাহলে দৈনন্দিন কাজ শুরু করে দেন। সেই জন্য এখানে অফিস শুরু হয়ে যায় সকাল 8টা সাড়ে 8টায়, আর শেষ হয় বিকেল 4টের সময়। এই গোল চক্কর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের। দেখুন এখন চরম ব্যস্ততা হেরাট শহরে। এই হালিম সাহেব দারুণ মানুষ। থ্যাংক ইউ সো মাচ ফর Thank you, my brother. all your help. Yes, I'm always ready to help you, especially for tourist people. A person who wants to come in Afghanistan, I'm ready to help them. Don't worry. That's great. এবার ওনার অফিসের দিকেই যাচ্ছি। আবার ওর পাশেই আফগান ওয়্যারলেসের সিম নেব। এখানে সবচেয়ে ভালো চলে আফগান ওয়্যারলেস, তারপরে রোশান। এখনও অবধি, আজকে আমাদের বোধহয় 4 দিন হয়ে গেল, আমরা এখনও অবধি সিম ছাড়া রয়েছি। অদ্ভুত ব্যাপার আর কি। এটা লাগবে এবার, আর চলা যাচ্ছে না। গুড বাই। I'll keep in touch. Yeah, okay, bye. হালিম আমাদের ওই আফগান ওয়্যারলেসের অফিসটার কথা বলে মানে অ্যাড্রেসটা বুঝিয়ে দিল। এখান থেকে আরেকটুখানি ওর অফিসে যাবে, কাজ রয়েছে। তো আমরা এখন যাচ্ছি আফগান ওয়্যারলেসের সিমটা তুলে, তারপর সিটাডেল যাব বা মালানা ব্রিজ যাব। হালিম বলছে যে মালানা ব্রিজ গেলে কাউকে নিয়ে যাও, কারণ মালানা ব্রিজ সিটি থেকে 12 কিলোমিটার, একটু দূরে।
বলছি কাউকে নিয়ে গেলে সুবিধা হবে, ওর এক বন্ধুকে রেকমেন্ড করছে, বলছে আমি আমার এক বন্ধুকে বলে দিচ্ছি তুমি ওর সঙ্গে যাও। তো দেখা যাক, আগে আমরা সিটাডেলটা ঘুরে নিই তাহলে। সিটাডেলটা পাশেই, সিটাডেল আর ব্লু মস্ক, সেটা ঘুরে তারপর তাহলে মালানা যাব। আরেকটা কথা বলতে চাইবো এখানে, সেটা হচ্ছে যে কাবুলের তুলনায়, কাবুলে আমরা গিয়েছিলাম ছুটির সময়, মনে রাখবেন উইকলি হলিডেজ শুরু হয় বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সারাদিন। তো আমরা বৃহস্পতিবার দুপুরেই পৌঁছেছিলাম, সেই জন্য রাস্তাঘাটের লোকজন কম ছিল, মহিলাদের সংখ্যাও কম ছিল। এবার প্রীতিজিৎ, তো হেরাটে কাবুল থেকে যেদিন আমরা বেরিয়ে আসছি সেদিন হচ্ছে শনিবার, তখন কিন্তু কর্মব্যস্ত কাবুল আমরা দেখেছি। সেই কর্মব্যস্ত কাবুলে কিন্তু তখন প্রচুর লোক, এবং আমরা ফিরে যাওয়ার পরে আবার কাবুলে একদিন পুরো ঘুরবো, কাবুলে অনেক কিছু বাকি রয়েছে। ঠিক। তো যেটা অনেকের ধারণা হয়েছে, আমাদের রিলের নিচে কমেন্ট দেখে আমরা বুঝতে পেরেছি যে এখানে মহিলারা কোথায়। আসলে মহিলারা কিন্তু রাস্তাঘাটে প্রচুর রয়েছেন। কাবুলের থেকে এখানে হয়তো সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি, কারণ কাবুলে আমরা ছুটির সময় গিয়েছিলাম বলে কম দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ সেটাই। এবং এই যে আমার সামনে একজন মহিলা রয়েছেন, কিন্তু আমি ছবি তুলতে পারবো না, এটা এখানে নিষেধাজ্ঞা রয়েছে, আমি ক্যামেরা ঘুরিয়ে তাকে দেখাতে পারবো না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন পেছন দিক দিয়ে চলে গেল। আবার আরেকটা কথা, বোরখা, তাদের মধ্যে খুব কম সংখ্যকই বোরখা পরে রয়েছেন। সম্পূর্ণ বোরখা কিন্তু খুবই নেগলিজিবলি স্মল ইন নাম্বার। হ্যাঁ একদম, মানে 100 জনের মধ্যে হয়তো 3-4 জন এরকম বোরখা পরে সম্পূর্ণ ঢাকা রয়েছেন, কিন্তু সবাই হিজাব পরেছেন, মানে উপরে স্কার্ফ। আর আরেকটা কথা, মুখ খোলা। আরেকটা কথা, গতকাল যখন আমরা এয়ারপোর্টে ছিলাম, এটা বলা হয়নি গতকালের ভিডিওতে, এয়ারপোর্টে কিন্তু যিনি আমাদের, এয়ারপোর্টে প্রচুর মহিলা কাজ করছেন, যিনি আমাদের চেক ইন করালেন, লাগেজ ড্রপ যেখানে করলাম যে কাউন্টারে, সেখানে মহিলা। অনেক জায়গাতে এয়ারপোর্টে প্রচুর মহিলা কাজ করছেন। যাই হোক, এবার এদিকে যেতে হবে। আমরা এই সিমের চক্করে প্রায় আধ ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি। ওয়্যার ইজ দিস ওয়ান? হ্যাঁ, এখান থেকে একজন বলল যে এটা অনেকটা দূরে, এই বিসিম যেখানে পাওয়া যাবে আফগান টেলিকমের। তো তুমি অটো নিয়ে নাও, নাহলে সমস্যা হবে, 20 মিনিট লাগবে হেঁটে যেতে। পৃথিবীদের পক্ষে এতটা হাঁটা সমস্যা, তাই অটো করে নিলাম। 50 আফগানি নেবে, ওখানে পৌঁছে দেবে। তারপর ওখান থেকে আবার অটো নিয়ে সিটাডেল যাব, এটা হচ্ছে প্ল্যান। দেখা যাক, অনেকটা বেলা হয়ে গেল, এখন বাজে 10টা। মানে এতক্ষণে আমাদের সিটাডেল পৌঁছে যাওয়া উচিত ছিল, বা মালানা ব্রিজ পৌঁছে যাওয়া উচিত ছিল, দেরি হয়ে গেল এই সিমের চক্করে। অটো কিন্তু বেশ ভালোই, এদিকে একটা বাচ্চার বসার জন্য এই যে ছোট্ট করে জায়গা রয়েছে। যে সরকারই থাকুক, সে তালিবান সরকার বা নন তালিবান সরকার, একটা কথা কিন্তু মানতে হবে, শহর কাবুলই বলুন আর হেরাটি বলুন, দারুণ পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। তার মানে জনগণ সচেতন অনেক আর কি। হ্যাঁ অবশ্যই, সরকার তো আর কাউকে পরিষ্কার পরিচ্ছন্নতা ঘাড় ধরে বাধ্য করতে সবসময় পারে না। হ্যাঁ, কাজে মানুষজনের মধ্যে সেই সচেতনতা থাকতে হবে, সেটা আছে। হ্যাঁ অবশ্যই আছে। আসলে ওই হালিম সাহেব যে অফিসটা দেখিয়েছিল, সেটা হচ্ছে আফগান টেলিকমের অফিস। সেখানে সিম দেয় না, সিম দেয় এইখানে। এটা অনেকটা দূরে। হ্যাঁ অনেকটা দূর। মানে 50 টাকায়, 50 আফগানিতে যে এই অটোওয়ালা নিয়ে এলো, আমাদের ওখানে হলে এটা অ্যাটলিস্ট 200 টাকা চাইতো আমাদের টাকায়। অবশেষে কাজ হলো। এখন বাজে 11টা বাজতে 10। এই আমার পেছনে আফগান ওয়্যারলেসের অফিস, এখানে সিম নিলাম, দুজনে 2টো সিম নিয়েছি। তো দুজনের সব মিলিয়ে খরচ পড়েছে, সিম প্লাস ডেটা সব মিলিয়ে হচ্ছে 2010 আফগানি। কিছু করা ছিল না, 2টো সিম নিতেই হতো, কারণ আমার তো জানেনই এয়ারটেল রোমিং কাজ করছে না, পুরো টাকা জলে, 3000 টাকা জলে। একেবারেই উচিত হয়নি এয়ারটেল রোমিং নিয়ে আফগানিস্তানে আসার। আমরা প্রথমে যাচ্ছি সিটাডেলে। অটোওয়ালার সঙ্গে ভালোই দোস্তি হয়ে গেছে, ওকে এখন ইন্টারনেট যেহেতু পেয়ে গেছে, ওকে ছবি দেখিয়ে বলছি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই আফগান ওয়্যারলেসের অফিসে আমি যখন জিজ্ঞেস করলাম যে আমরা সিটাডেল যাবো, ওরা কেউ চিনতে পারছে না। তারপর ছবি দেখালাম, বলছে আরা, দিস ইজ আরা। তো ওরা এখানে বলে আরা। তো যাই হোক, সিটাডেলে আগে যাচ্ছি, তার পাশেই ব্লু মস্ক আর সিটাডেল দেখে তারপর আমরা যাব পুলে মালানা। হরিরুদ রিভার, ওর ওপরেই 11 শতকে তৈরি করা, মানে 1110 সালে তৈরি করা মালানা ব্রিজ, পুলে মালানা, এখানে যা বলে, তো সেখানেও যাব। এই সব কিছু আজকে সারাদিনের প্ল্যান। দেখা যাক কতটা হয়, মাঝে তো লাঞ্চ করতে হবে। সামনেই হেরাটের বিখ্যাত ব্লু মস্ক, দেখুন এটাই হচ্ছে ব্লু মস্কের দেওয়াল। আমাদের অটো ড্রাইভারকে যখনই জিজ্ঞেস করছি আপনার নাম কি, উনি কিছুতেই বুঝতে পারছেন না, একেবারেই
উর্দু বা অন্য কিছু বোঝে না, ইংরেজি তো বোঝেই না, আকারে ইঙ্গিতে যা বোঝাচ্ছে বলছে আগে তুমি মস্কটা দেখো তারপর সিটাডেল নিয়ে যাচ্ছি। কি অপূর্ব সুন্দর দেখুন। এখানে দেখুন এনারা সবাই আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন। ইয়োর নেম, আপনার নাম? नाम है मेरा उमेर। উমের পাকিস্তান থেকে এখানে এসে, ও মাদ্রাসায় পড়ে, তো ও ভালো উর্দু জানে, তো দ্যাটস ওয়াই উই ক্যান কমিউনিকেট, हम लोग बातचीत कर सकते हैं, पर बाकी तो बिल्कुल नहीं समझते उर्दू। वो नहीं समझते हो। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। खैर এই যে দ্য গ্রেট ব্লু মস্ক অফ হেরাট, এটা তৈরি হয়েছিল 1200 সালে। আলদিন মোহাম্মদ ঘড়ি উনি তৈরি করেছিলেন। তবে বিতর্কিত একটা ব্যাপার রয়েছে এখানে, তার আগে 7ম শতক থেকে একটা জোরাস্ট্রিয়ান টেম্পল ছিল, পরবর্তীকালে এটা মস্কে কনভার্ট হয়। তো দারুণ সুন্দর মস্ক, দেখলেই বুঝতে পারছেন সেন্ট্রাল এশিয়ার পুরো ছাপ রয়েছে। তৈমুরিদ যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারেই তৈরি এই মস্ক। আমরা উজবেকিস্তানে যখন গিয়েছিলাম তখন এক্স্যাক্টলি সেম জিনিস আপনাদের দেখিয়েছিলাম, সেই একই ধাঁচের মসজিদ এই ব্লু মস্ক, দ্য গ্রেট ফ্রাইডে মস্কও বলা হয় হেরাটের। হেরাট এলে অবশ্যই আসবেন, দারুণ সুন্দর কারুকাজ এখানে, সেই একই রকম সেন্ট্রাল এশিয়ান কারুকাজ। আমি এখন দাঁড়িয়ে আছি এই ফ্রাইডে মস্কের যে নামাজ পড়ার জায়গা সেইখানে। এখানে একটা বিরাট জায়গা, নিচে মেঝেতে কার্পেট পাতা, কয়েকজন ছাত্র এখানে পড়াশুনো করছে। আরেকটা কথা, এখানে নীল রং কিন্তু সবার ভীষণ প্রিয়। এখানে সরকারি রঙই হচ্ছে নীল, খেয়াল করেছিস? আজকে যে আমরা অফিসে গেলাম, ওই সোশ্যাল অ্যান্ড কালচারাল অফিস, সেখানে সবাই নীল পোশাক। আমি তখন জিজ্ঞেস করলাম এটা কি তোমাদের প্রিয় রং? বলছে দিস ইজ আওয়ার গভর্নমেন্ট কালার। তবে এই নীলটা তো সেই নীল না, মানে এটা একটা আকাশি নীল আর কি। আকাশি নীল, যাই হোক নীল তো আমাদের হ্যাঁ, জানি। আমি তখন বললাম অবশ্যই। আমাদের ক্রিকেট টিমের জার্সি খেয়াল করেছো? বললো হ্যাঁ হ্যাঁ মেন ইন ব্লু। ওটাও, হ্যাঁ ওটাও নীল, ঠিক আছে, পার্থক্য আছে আর কি নীলের নীলের কালারের মধ্যে মধ্যে। ডিপ হ্যাঁ। নীল, আর এনাদের হচ্ছে হালকা নীল, এবং এটাকে বোধহয় টার্কুইশ ব্লু বলে টার্কুইশ বোধহয়। ব্লু, রাইট। এই পাশের গেটটাও দেখুন কি অসাধারণ কাজ। সেই বুখারা সিটিতে আমরা দেখেছিলাম, তাই না? হ্যাঁ একদমই একদমই, সেটাই আমার অ্যাকচুয়ালি এখানে প্রথমবারে এসে দূর থেকে দেখি, সেটাই বা মনে হলো। সামারখান্দেও যে যেগুলো দেখেছি আমরা, আমরা সেগুলো সিটাডেল, সে একই। চামড়া পুরো ঝলসে যাচ্ছে, রোদের তেজ সাংঘাতিক। যেখানে ছাওয়া সেখানে আবার ঠান্ডা লাগছে। মানে এইখানে যখন আমরা আছি, নিচের যে পাথর গরম লাগছে, আবার ওখানে চরম ঠান্ডা যেখানে ছাওয়া। পাঠানদের দুটো জিনিস বলছি, খুব খুব মজা পাবেন। এক হচ্ছে হ্যান্ডশেক। হ্যান্ডশেক করলে কিন্তু সেই সৈয়দ মুজতাবা আলী যা বলে গিয়েছিলেন, বাপ রে বাপ। প্রথম কথা, কিছু পাঠান আছে যারা এরকম থাপ্পড় মেরে হ্যান্ডশেক করে, হাত মেলায়, বিরাট জোরে একটা থাপ্পড় মারবে হাতের মধ্যে, হাত 10 মিনিট একদম চচ্চর করবে। আর একদল পাঠান আছে যারা একদম চেপে ধরবে আপনার হাত, বুঝলেন তো? মানে এমনভাবে চেপে ধরবে ছেড়ে দেবা কেঁদে পাচ্ছি। আরে ওদের এত লম্বা চওড়া চেহারা, আর বাঘের মতো পাঞ্জা। আমরা ভাই বাঙালি রোগা ব্যাটকা মানুষজন এত দূরে ঝাঁকা দিলে তো মহা ঝামেলা। এটা কিন্তু আলী সাহেব লিখেছিলেন। আলী সাহেব একদমই তাই লিখেছিলেন। আলী সাহেবের কথা মনে। আবার কয়েকজন আছে যাতে জড়িয়ে ধরবে, বুঝলেন তো? সেটা আরও ডেঞ্জারাস। হ্যাঁ হ্যাঁ, ওই যে জড়িয়ে ধরাটা একটা মানে বিরাট ব্যাপার আর কি। তো যাই হোক, এইমাত্র এই এখানে দাঁড় রক্ষী সে আর ঝাপড় মারলো যে হাতের মধ্যে, না মানে আমার এখনো ব্যথা করছে। আমাকে তখন ওই যেখানে স্ট্যাম্প মারতে গেছিলাম, হ্যাঁ। একটু এগুলো যখন বেরোচ্ছিল, হ্যাঁ। সেও এরকম আমাকে বেরোনোর সময় একদম এইভাবে একদম একটা এমন চাপড় মেরেছে মোটামুটি। সেই এসে- ছোটবেলায় আমরা খেলতাম না রসকস সিংহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাস ঠাস করে ভাগ্য ভালো এরা ওখানে গিয়ে রসকস সিঙ্গারা মুগলি খেলে না। খেলেনি আর কি। খেললে যেত ছোটবেলায়, হাত শেষ। যাই হোক, আর একটা মজার কথা হচ্ছে এদের সিগনেচার করার স্টাইল। মানে সিগনেচারটা করবে না এই করে, মানে পুরোটা করার পরে এরকম 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 করে 4-5 বার টানবে এরকম। মানে সে বেশ মজার। আমরা যতগুলো অফিসে গেলাম প্রত্যেকে এই স্টাইলে সিগনেচার করছে। আমি খালি খেয়াল করছি যে এবার কি এরকম টানবে, এবার কি এরকম টানবে, ঠিক তাই এইরকম 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 করে তারপর ডট। মানে এই আঁকিবুকি করাটা বোধহয় এখানে একটা রীতি আর কি। যাই হোক, এবার যাব হচ্ছে সিটাডেলে। আরা বলছে এখানে এই পাশে একটা লোকাল বাজার, যার পাশ দিয়ে যাচ্ছি আমরা। ও সিটাডেল এখান দিয়ে ঢুকতে হবে। এখানে দেখুন প্রচুর মহিলা রয়েছে। সালাম। বাহ, এটা ঠেলায় করে কিছু একটা নিয়ে যাচ্ছে, বুঝলি তো? গুড় গুড় মনে হচ্ছে তাই, মিষ্টি হ্যাঁ, জাতীয়, গুড় 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 মিষ্টি জাতীয় কিছু। মিষ্টি জাতীয় না, গুড়ই একদম। ভেলি গুড নাকি? হ্যাঁ, আখের গুড় হবে। এই সামনেই সিটাডেল।
আমাদের এই অটোওয়ালা কত টাকা নেবে জানি না, কারণ প্রথমে যখন একে ভাড়া করেছিলাম সিম অফিসে আফগান ওয়্যারলেসে যাওয়ার জন্য, তখন বলেছিল 50 আফগানি। তারপর ওখান থেকে সিটাডেল আসবো, সেটা চাইলো 100 আফগানি। তো এরপর ওখানে দাঁড়িয়েছিল সিমের অফিসে, তো জানে নেবে, ও কিন্তু রিজনাল। হ্যাঁ হ্যাঁ, আমার মানে শুরুতেই যখন ঠিকঠাক বলেছে আশা করা যায় ঠিকঠাকই বলবে। আর এখানকার মানুষকে এখনো পর্যন্ত সেই ধরনের মনে হয়নি না যে আমাদের ওখানকার মাথায় বাড়ি দিয়ে যে টাকা নেবে, হ্যাঁ, হ্যাঁ, সেই যে- এরকম কিন্তু কাউকে মনে হয়নি আমাদের। ঠিক। হ্যাঁ, এখানে বরঞ্চ তো বেশিরভাগ ক্ষেত্রে পয়সা নিতে চাইছে না, সে অভিজ্ঞতাই রয়েছে আর কি। মানে ছোটখাটো ডিপার্টমেন্টাল স্টোর বল, এই যে এখানে বা রেস্টুরেন্ট বল, থেকে বেরোচ্ছিলাম, যেখানে ওই দ্বাররক্ষী ছিলেন আর কি, চা খেতে বলছিল না, হ্যাঁ, আমাকেও বলছিল বসে বসে চা খেয়ে যাও। তো এদের এখানে সবাই কিন্তু এরকমই। ভাবতে পারেন আলেকজান্ডার দি গ্রেটের সময় তৈরি হওয়া এই সিটাডেল, তার সামনে দাঁড়িয়ে আছি আমরা দুই বাঙালি, শিবাজি এবং পৃথ্বীজিৎ, যাদের আপনারা ভালোবেসে বলেন শিবাজিৎ, অনেকে বলেন গুপি বাঘা। যাই হোক, চলুন সিটাডেল দেখি। সবার সঙ্গে ছবি তুললাম এখানে, এনারা সবাই খুব খুশি, খুব ওয়েলকামিং। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ইয়া ইয়া, বাই বাই, সি ইউ, খুদা হাফিজ। আচ্ছা, এখানে ঢোকার সময় আজ সকালে যে পেপার নিয়েছি আমরা ট্যুর অফিস থেকে, সেটা দেখতে চাইলো, সেটার আবার ছবি তুললো। প্লাস এখানে সিটাডেলে বিদেশিদের জন্য টিকিট হচ্ছে 500 আফগানি করে, মানে দুজনের পড়লো 1000 আফগানি, বেশ কস্টলি। ভাবতে পারছো একসময় আলেকজান্ডার এখানে পদচারণা করতো, হ্যাঁ, তারপরে সেখানে এখন শিবাজি করছে। পৃথ্বীজিৎ। হ্যাঁ, সেখানে এখন শিবাজি আর পৃথ্বীজিৎ। ঠিক ঠিক। তবে প্রচুর ইনভাশনের মধ্যে দিয়ে, যুদ্ধবিগ্রহের মধ্যে দিয়ে গিয়েছে এই জায়গা। হ্যাঁ, তারপর ঘৌরিরা এসছে, আক্রমণ করেছে। হেরাট কিন্তু খুব সাফার করেছে মধ্যযুগে। তারপরে তৈমুরলং আক্রমণ করেছে। তবে তৈমুরলংয়ের ছেলের সময় এই জায়গার প্রভূত উন্নতি সাধন হয়। তৈমুরলংয়ের পরে তখনই প্রচুর বিল্ডিং, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় হেরাট। হেরাট কিন্তু সিল্ক রুটের অন্যতম একটা কেন্দ্রস্থল ছিল। সেন্ট্রাল এশিয়া থেকে এই হেরাট হয়েই ইরান যেতেন ব্যবসায়ীরা। এখান দিয়ে উঠতে হবে, একদম ওপরে ওই মিনার অবধি যাওয়া যাবে। সিঁড়িগুলো দেখেই বোঝা যায় যে মানুষজন এখানে আকারে আয়তনে বিরাট বড় বড় ছিল। সে তো স্টেপগুলো দেখেই বোঝা যাচ্ছে। এইরকম আর্চ আমরা বুখারা শহরেও দেখেছি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, একই সে তো রকম হবে। ব্যাপার। ইসলামিক স্ট্রাকচার মোটামুটি সব একই রকমই। আলেকজান্ডার লোকটা মাত্র 31 বছর বোধ হয়, না 31 বছরই তো বোধহয় বেশি ছিল, 30-31 বছর না 29 বছর। হ্যাঁ, ওরকমই হবে বোধহয় 30-এর আগেই মারা গেছিলেন বলে। হ্যাঁ। তো সেই ব্যাবিলন থেকে শুরু করে ইজিপ্ট, ইরান, আফগানিস্তান, ভারত, পাঞ্জাব অবধি একদম পুরো দখল করে ফেলেছিল। তবে দম ছিল, মানতে হবে। একটু বসি ছাওয়ায়, বুঝলেন? এখানে এই মিনারটা আমার মনে হয় ওর উপরেও ওঠা যাবে। হ্যাঁ হ্যাঁ, উপরে তো উঠে যাবে বললো। এখানে গ্যালারি। আচ্ছা, এটা একটা ওপেন অ্যাম্পি থিয়েটার। হ্যাঁ, তাই সেটা। এটা হচ্ছে স্টেজ আর এটা হচ্ছে গ্যালারি। চলো এই টাওয়ারের উপরে। হ্যাঁ অবশ্যই, এটা একটা গোলা। তবে একটা জিনিস কিন্তু ভালো পৃথ্বীজিৎ এখানে, কি রে? সেটা হচ্ছে বাদুরের গন্ধ নেই। হ্যাঁ হ্যাঁ, যেটা অনেক জায়গাতে পেয়েছি। বিশেষ মানে তুই ইজিপ্টে গিয়ে তো অনেক জায়গাতে পেয়েছি। তারপর মায়ানমারে সাংঘাতিক বাদুর। এইরকম স্ট্রাকচারের মধ্যে ঢুকলে পরেই একটা বিচ্ছিরি বোটকা বাদুরের গন্ধ পাওয়া যায়, সেটা নেই এখানে। র্যাট স্মেল। একটা বিরাট বড় করিডোর, তার মধ্যে দিয়েই হাঁটছি আমরা। মাঝে মাঝে ওই বাইরে দেখার জন্য গুলগুলি রয়েছে, এখান থেকে শহরটা দেখা যাচ্ছে। এ পাশটা হচ্ছে পূব দিক, আর যেদিক দিয়ে এলাম ওপাশ দিয়ে উঠে আমরা এই ভেতর দিয়ে চলে এলাম। ওদিকটা হচ্ছে, ওপাশটা হচ্ছে পশ্চিম দিক। আয়, ওপাশ দিয়ে উঠতে হবে, ওখানে এদিকে আয়। আমরা ভেতর দিয়ে, এই যে দেওয়ালটা, এই দেওয়ালের মধ্যে ওই করিডোরটা,
তার পাশে আরেকটা দেওয়াল, এর মধ্যে দিয়ে চলে এলাম। এখান দিয়ে সিঁড়ি রয়েছে ওই ওপরে যাওয়ার। আমরা নিচে দিয়ে ঢুকে গিয়েছিলাম, এই দেওয়ালের মধ্যে দিয়ে ভেতরে চলে গেছি। হ্যাঁ, এখান থেকে শহরের ভিউটা দেখুন একবার, হেরাট শহরের। এখান দিয়ে একদম টপে ওঠা যাবে। ওয়াও, ওপরে উঠে এসে এই রকম একটা জায়গা, এবং এই ঘুলগুলিগুলো দিয়ে শহরটা দারুণ দেখা যাবে, সন্দেহ নেই। কারণ এই যে দেওয়ালটা, এটা প্রায় 7 ফুট, 7.5 ফুট হবে। এখান দিয়ে দেখুন, এই হচ্ছে ঘুলগুলি দিয়ে যা দেখতে পাচ্ছি হেরাট শহর। এই পিতৃজিৎ আর করিস না, না করবো না, ভাই নাম ধর এবার হাত ধর। ভাই নাম। তারপর লোকজন বলবে ভাই আমি তোর লাই দিয়েছি। না এটা আমি নিজেই দেখলাম, আর এটা আমি পারবো। আরে এই হচ্ছে হেরাট সিটি, আরেকবার দেখুন যা এই ঘুলগুলি দিয়ে দেখা যাচ্ছে। তার মানে বুঝলি, এখান থেকে সব সৈন্যরা নজর রাখতো চারিদিকে। হ্যাঁ, এখান দিয়ে নিশ্চয়ই বন্দুক গলিয়ে রাখতো। সারা খ্রিস্টপূর্ব 330 সালে বন্দুক। তার পরবর্তীকালে, তখন কেন? তার পরবর্তীকালে বন্দুক বল, তীর ধনুক, মানে মোট কথা অস্ত্র শস্ত্র আর কি। বন্দুক বলতে নজর রাখাটাই মেন কারণ ছিল, মানে মেন কাজ ছিল এখানে। তবে ভারতে, বাংলাদেশে যা আমরা দেখেছি, সেই যারা নিজেদের নাম অমর করে রাখতে চায়, হ্যাঁ, তাদের অভাব এখানেও নেই। না, সে তো স্বাভাবিক ব্যাপার, এই যে তবে এখানে একটু অস্পষ্ট। না স্পষ্ট আছে, এই তো স্পষ্ট দেখ। ও হ্যাঁ, এই ও বাবা, এই তো কোথায় এই তো দেখ, ই লাভ এফ ইকুইভ্যালেন্স বি লাভ কে, এ কি কথা? এটা দুরূহ থিওরি মনে হচ্ছে। তুই তো ভাই অঙ্ক ভালো পাচ্ছি, দেখ তো এটা তো ভাই দুরূহ মানে চরম দুরূহ থিওরি। আপনারা কিছু এর থেকে মানে সিদ্ধান্তে আসতে পারেন কিনা দেখুন, এটার মানেটা কি। আসলে সেই ব্যাপারটা বোঝেনি আর কি। না, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সেখানে যদি নাম লেখা যায় তাহলে চিরকাল অমর থাকা যাবে, এটা কেউ বোঝেনি। ইয়াং এজের লোকেদের এই চাপা প্রেম যখন আগুনের কি বলে স্ফুলিঙ্গ হয়ে বেরিয়ে আসবে, বেশি দিন অবদমিত থাকলে তো তার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই বিস্ফোরণটা হোক, এটা আমাদের একান্ত প্রার্থনা। সেই বিস্ফোরণ হলে পরেই এই দেশকে কেউ আটকে রাখতে পারবে না। ঠিক আছে। শহরটা পুরো বুখারার মতো, বুখারার সঙ্গে বিরাট মিল এই শহরের, তাই না পৃথিবীর? তবে বুখারার মতো অত ঐতিহাসিক বিল্ডিং নেই, অত মস্ক, কত কিছু নেই, কিন্তু কোথাও যেন একটা বিরাট মিল রয়েছে বুখারার সঙ্গে এই হেরাটের। একদমই ঠিক বলেছিস, মিল তো রয়েছেই। সালাম আলাইকুম। कहाँ से है आप? Where are you from? সালাম আলাইকুম। Afghanistan. Kandahar to Herat. কান্দাহার। We will be going to Kandahar tomorrow. Tomorrow. বাই বাস। What do you think about India? India is very good. ওরা কান্দাহারে থাকে, কান্দাহার থেকে হেরাট এসেছে, বলছে এখান থেকে বাস চলে দুপুরবেলা 1টার সময় একটা বাস আছে, ভিআইপি বাস, এসি, আর রাত্রিবেলা 7টায় আছে। আমরা কালকে দুপুর 1টাতেই ধরবো তাহলে। হ্যাঁ, সেটাই আমাদের জন্য সুবিধা হবে। কিন্তু ওখানে আমাদের বলছিল যাদের সঙ্গে দেখা হলো সারাদিনই বাস চলে, যে সারাদিনই বাস চলে, 1 ঘন্টা পর পরই বাস। দেখা যাক, চল বাস স্ট্যান্ডে যাই। চলো, লেটস সি, আমরা গিয়ে দেখি। থ্যাংক ইউ সো মাচ, গ্ল্যাড টু মিট ইউ। হিন্দি, আফগান, ভাই ভাই, ঠিক আছে, চলো। এটা 2004 সালের একটা ডিক্রি। এখানে লেখা রয়েছে, দিস মনুমেন্ট অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট ইজ প্রোটেক্টেড বাই আর্টিকেল 12 অফ দ্য ল অফ প্রিজার্ভেশন অফ হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল মনুমেন্টস অফ আফগানিস্তান, number 828, issued by a presidential decree in 2004. এখন ঘড়িতে সময় 12:30। এবার বেরিয়ে যাব এখান থেকে। সিটাডেল থেকে বেরিয়েই একটা ছোট্ট বাজার, সেটা আগে দেখে নিন একটুখানি, তারপর আমরা এখান থেকে যাব পুলে মালান। ভাই এখানে একটু আলুর দাম জিজ্ঞেস করতে হবে, বুঝলি তো? এটা আলুর দাম জিজ্ঞেস করতে হবে। আলুর দাম? হ্যাঁ, এখানে একটা তরকারি বাজার আছে। হ্যালো, 1 minute, স্টপ হিয়ার। বাঙালি আলু নিয়ে একটু বেশি অবসেস না? হ্যাঁ,
দেখি জিজ্ঞেস করে আলুর দাম কত, যাও যাও জেনে এসো জেনে আলু আর এসো। পেঁয়াজের দাম জিজ্ঞেস করে আসি। এই দেখুন, এটা হচ্ছে একদম লোকাল তরকারির বাজার। সালাম, হাউ মাচ দিস ওয়ান, কিতনে কা হ্যায়? चौको देखा चौको 30 चौको चौको 1 কিলো। আচ্ছা, আলুর দাম এখানে 30 আফগানি। হাউ মাচ Kilo siripa. টমেটো 30 আফগানি, আলুও 30 আফগানি। Isa bani. 20 আফগানি, বেগুন হচ্ছে 20 আফগানি। ও হ্যাঁ, হ্যালো, Rickshaw on, Salam. সালাম Salam, rickshaw on. সালাম, Salam. ওকে, থ্যাংক ইউ, Nice to meet you. সেম ইয়ার। দারুণ মানুষজন, দেখুন আমি বাজারে ঘুরছি, একদম লোকাল বাজার, এবং এখানে লোকজন কিন্তু সবাই খুবই ফ্রেন্ডলি। এবং আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে মহিলা প্রচুর রয়েছে। এমন নয় যে বাজারে মহিলারা আসেন না, সেটাও খুব ভুল ধারণা। এদিকে দেখুন লোকাল কুকিজের দোকান, কেক, প্যাস্ট্রি, صبحانه جشن تولد দারুণ। جامعه اصلی نارنجک ये क्या है? চাটনি, ওকে। এই জিনিস উজবেকিস্তান আর সেন্ট্রাল এশিয়া, কাজাকস্তানেও দেখেছি আমরা এখন ঘুরছি আফগানিস্তানের হেরাটে এক লোকাল বাজারে। এবং এই যে বাজারে ঘুরছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সিচুয়েশনটা কীরকম। সবাই খুবই ফ্রেন্ডলি এবং দারুণ আপ্যায়ন করছে আমাদের। হ্যাঁ, এই হেরাটে একটা জিনিসই বাজে দেখলাম, যে এখানে ওই আমাদের ভাষায় যেগুলোকে কাটা তেল বলে আর কি, রাস্তার ধারে সেগুলো বেশি ইউজ করে। ওই জন্যই সমস্যা। হ্যাঁ, এই জন্যই একটা সমস্যা। পেট্রোল পাম্প কি সে অর্থে সামনাসামনি তো চোখে পড়লো শহরের মধ্যে? হ্যাঁ, পেট্রোল পাম্প সে অর্থে চোখে পড়েনি, কিন্তু কালকে রাতে আমরা দেখেছিলাম যে এক জায়গায় কাটা তেল বিক্রি করছে। এক জায়গায় কেন অনেক জায়গায় অনেক দেখলাম জায়গায় আমি। নেই, হ্যাঁ। সেটাই বলছি যে মানে এটাই পেট্রোল একটা পাম্প বাজে বোধহয় এখানে খুব practice বেশি এখানে। নেই, বা থাকলেও বোধহয় অনেকটা দূরে। এই সেই হেরাটের বিখ্যাত ট্যাঙ্ক, দেখুন এই যে ট্যাঙ্কটা দেখলেন, এই ক্রসিংয়ে রাখা রয়েছে, এটা একটা সোভিয়েত ট্যাঙ্ক। 1979 সালের হেরাট আপরাইজিং, এই সম্পর্কে শুনেছেন আপনারা? যাই হোক, তখন একটা সাংঘাতিক আপরাইজিং হয় এখানে এগেনস্ট দি দেন কমিউনিস্ট গভর্নমেন্ট। প্রচুর মানুষ মারা গিয়েছিলেন তখন, এবং সোভিয়েতদের সঙ্গে সাংঘাতিক সংঘর্ষও হয়েছিল স্থানীয় মানুষের। তো এই ট্যাঙ্কটা তখনকারই। আমরা হেরাট শহরের বাইরে অনেকটা চলে এসেছি, একদম মফস্বল এই জায়গাটা। মনে হয় সামনেই পুলে মালান, তাই না? একটা দুর্গ দেখা যাচ্ছে। হ্যাঁ, পুলে মালান। ও Yes. আর্চগুলো দেখে এই আর্চগুলো বুঝতে পারলাম, হ্যাঁ এটাই পুলের আর্চগুলো দেখেই এটাকে চেনা যাবে। 1110 সালে তৈরি পোড়া ইটের তৈরি এই ব্রিজ। যে নদীর ওপরে এই পুলে মালান, সে তো আগেই বলেছি, হরিরুধ নদী। এই হচ্ছে ব্রিজটা, পুলে মালান। এই রাস্তা দিয়ে আমরা এলাম হেরাট থেকে, এ পাশ দিয়ে যাচ্ছি, ও পাশ দিয়ে নিচে নামা যাচ্ছে না, এ পাশ দিয়ে নামলে বেশি ভালো। নদীটার অবস্থা দেখে খুবই করুণ লাগছে, একদম শুকনো খটখটে। এই আর্চগুলোই হচ্ছে সিম্বলিক। ভেবে দেখুন, এই ব্রিজটা তৈরি করা হয়েছিল সেই 1110 সালে। হ্যাঁ, সেলজুক সুলতান আহমেদ সঞ্জার, উনি এই ব্রিজটা তৈরি করেছিলেন 1110 সালে। কিন্তু এই ব্রিজ নিয়ে একটা মিথও রয়েছে। 1110 সালেরও অনেক আগে, 750 খ্রিস্টাব্দে বলা হয়, এটা কিন্তু একটা প্রচলিত কাহিনী, যে বিবি নূর আর বিবি হুর, দুই জোরাস্ট্রিয়ান বোন নাকি এই ব্রিজটা তৈরি করেছিল 750 সালে প্রথমে। পরবর্তীকালে 1110-এ এই আহমেদ সঞ্জার তিনি তৈরি করিয়েছিলেন আধুনিকভাবে ইট দিয়ে। তো বিবি নূর আর বিবি হুর তৈরি করেছিল ডিমের খোলা দিয়ে। বলা হয় ওনাদের নাকি প্রচুর মুরগি ছিল, মুরগিতে যে ডিম পারত মুরগিরা, তার খোলা এবং মাটি মিশিয়ে ওরা এমন একটা পদার্থ বানিয়েছিল যেটা সাংঘাতিক স্ট্রং, ইভেন স্টিলের থেকেও নাকি স্ট্রং। তো তাই দিয়ে প্রথমে এই ব্রিজটা বানানো হয়েছিল। পরবর্তীতে 1110-এ আহমেদ সঞ্জার এটাকে বানান, সেটাই হিস্টোরিক্যালি কারেক্ট। আর এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, ওয়াইড হচ্ছে 8 মিটার, হাইট হচ্ছে 10 মিটার। এই হচ্ছে এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা।
আর এখানে 22টা এরকম আর্চ রয়েছে। যদি ভালোভাবে দেখেন তাহলে ব্রিজটা একদিক দিয়ে তো ব্রিজ, আরেক দিকে এটা কিন্তু বাঁধেরও কাজ করেছে। পৃথ্বীজিৎ এপাশটায় যদি দেখাস, এপাশে দেখুন হরি রিভার, এই যে নদীটা, এটা কিন্তু এই নদীতে প্রচুর বন্যা হতো। এখানে দেখুন এটা অনেকটা নিচু, আর এপাশ দিয়ে জল আসতো, জলটাকে আটকে দেওয়া হতো এখানে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ব্রিজ কিন্তু স্ট্যান্ড করেছে। অথচ এই হরি রিভারের ওপর অন্যান্য ব্রিজ যা পরবর্তী সময় তৈরি হয়েছিল, ইভেন 17 বা 18 শতকে তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু ধুয়ে গেছে বন্যায়। এই ব্রিজটাকে কিন্তু ফেলাতে পারেনি, এই ব্রিজটা স্ট্যান্ড করেছে। এখানে বাঁধেরও কাজ করছে, আর যাতায়াতের জন্য এটা তৈরি করা, সে কাজ তো করছেই। এদিকটা যদি দেখেন, এদিকে কিন্তু নিচু নয়, মানে এই পাশ থেকে এসে জল এখানে আটকে যেত, জল ওভারফ্লো হলেই সেই জল এপাশে ফ্লো করতো। পোড়া মাটির ইট দিয়ে তৈরি এইরকম 22টা আর্চ, যেটা বললাম, এটা একটা ঐতিহাসিক ব্রিজ নিঃসন্দেহে। পুল এ মিলান। আচ্ছা, পুল এ মিলান জাস্ট 12 কিলোমিটার দক্ষিণে হেরাট থেকে। ওখান থেকে ফিরতে বেশিক্ষণ লাগলো না। কতক্ষণ লাগলো রে? 15 মিনিট। এখন সময় 1:45। এবার খিদে পেয়েছে, আমি ওকে বললাম যে বাজারে নিয়ে চলো, আবার বাজারেই কোনো একটা দোকানে খেয়ে নেবো কিছু। মানে আমরা এটাই ডিসকাস করছিলাম কি পরিমাণে রুক্ষ এখানকার প্রকৃতি। আজকালকার দিনে তাও তো এরা ইম্পোর্ট করতে পারে সবজি বা খাবার দাবার, অন্য জায়গা থেকে এখানে আসতে পারে, আজ থেকে 500 বছর আগে বা 1000 বছর আগে। এখানে মাংস ছাড়া আর কোনো গতি ছিল না। হ্যাঁ, সেটাই জিনগতভাবে রয়ে গেছে না। হ্যাঁ, সেই জন্য এর এত মাংসাশী আর কি। ঠিক। এই বাজারে এখানে মোড়ে আবার একদল তালিবান, মানে তালিবান গার্ড, তারা দাঁড় করালো, দাঁড় করিয়ে জানতে চাইলো কোথা থেকে এসেছি, কী ব্যাপার। যাই হোক, বললাম, ছেড়ে দিল। আমাদের অটো ড্রাইভার এখানে নিয়ে এলেন খাওয়ার জন্য। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। দারুণ দারুণ নবাবি চালে খাওয়া ভাই। হ্যাঁ, সে তো অবশ্যই নবাবি চালেই খাওয়া দাওয়া সেদিনকারও মতোই। ওনার নাম হচ্ছে ওয়াহিদ ভাই। এখানে মেন সমস্যা হচ্ছে ভাষা। স্থানীয়দের মধ্যে মানে ইংরেজি আর হিন্দির চল একেবারেই নেই, কিছুই বোঝে না। তো আমাদের পাশে যিনি খাচ্ছিলেন উনি একটু একটু উর্দু বোঝেন, ওনাকে দিয়ে বোঝালাম। আর ভালো কথা, আমরা সিম নেওয়ার পরেও গুগল ট্রান্সলেটার কাজ করছে না, কারণ পার্সিয়ান ডাউনলোড হচ্ছে না এখানে। উইক, খুব সাংঘাতিক উইক ইন্টারনেট কানেকশান। তো আমি ট্রান্সলেটারও ইউজ করতে পারছি না। তো মেনু যেটা দিয়ে গেছে দেখুন, এই যে পুরো ওদের ভাষায় লেখা, পার্সিয়ানে লেখা, কিছুই বুঝতে পারছি না। তো বোঝানোর চেষ্টা করলাম যে আমরা বিফ খাই না। তো সেটা ওই পাশের জন ট্রান্সলেট করে দিলেন, বললেন হয় মুর্গ না হলে ল্যাম্ব। এখানে মুর্গ বলে চিকেনকে, চিকেন বলছিলাম, বুঝতে পারছিল না। তো কী আসবে জানি না। আমি বললাম কাবাব খাবো, কাবলি পোলাও খাবো। তো দেখা যাক। পৃথ্বীজিৎ, সেটাই হচ্ছে ব্যাপার। আমিও ওয়েট করছি যে অ্যাকচুয়ালি কী আছে তার জন্যে আর কি। দেখা ঠিক যাক। আছে, এটাও একটা এক্সপিরিয়েন্স। এটাও একটা এক্সপিরিয়েন্স। উনি ওনার মতো অর্ডার দিয়েছেন। হ্যাঁ, মুশকিলটা হচ্ছে উনিও বোঝেন না, হ্যাঁ, আমাদের ড্রাইভার সাহেবও তিনিও বোঝেন না আর কি। এটা হচ্ছে আরেকটা ঝামেলা। এটা নিয়ে এসছে কাবুলি পোলাও আর রুটি, নান। আজকেটা তো নান রে। হ্যাঁ, ওই নানের মতোই। হ্যাঁ, নানি। হ্যাঁ। আমরা একটাই পোলাও দুভাগে ভাগ করে নিলাম, আর সঙ্গে নানটা। লস্যি চলে এসেছে। এই যে এখানে লস্যিটা অসাধারণ, ফাটাফাটি লস্যি হয়। এবং সব জায়গায় লস্যির মধ্যে শশা কুচি, পেঁয়াজ এবং নোনতা লস্যি এটা দেবে, শশা কুচি আর পেঁয়াজ। দেখা যাক খেয়ে কীরকম। এটা মাটন কাবলি পোলাও। এখানে অপশান হচ্ছে মাটন, চিকেন, বিফ, 3টে অপশানই রয়েছে। মাটনগুলো আমার বেশি বলতে মনে হচ্ছে। বেশ ভালো। তবে সেরা কাবলি পোলাও আমরা খেয়েছিলাম প্রথম দিনই। হ্যাঁ, ওই হ্যাঁ, কাবুলে 1 প্লেট কাবুলি পোলাও আর ওই হাফ নান খেয়েই আমাদের পেট পুরো ভরে গেছে। এবার কাবাবের অর্ডার দিয়েছিলাম, কি বুঝলো কে জানে। যেটা নিয়ে এসেছে সেটা দেখুন। পৃথ্বীজিৎ, আমার দেখেই মানে আর কি অবস্থা বলবো, আর খারাপ। দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে।
একটা তো এত বড় নান, তার উপর এটা 3-4টে হচ্ছে চিকেন কাবাব, আর মাঝে একটা হচ্ছে মাটন কাবাব। হেরাটে বসে কাবুলি খাওয়ার, রুটি দিয়ে খেতে হবে এভাবে, নানটা দিয়ে একটুখানি এই যে এভাবে মাংসটা নিতে হবে, পাশাপাশি কথা হবে না, কিন্তু এতগুলো খাবো কী করে সেটাই হচ্ছে কথা। এখন মাটনটা দেখি কি সুন্দর হয়েছে, দেখুন খুলে বেরিয়ে আসছে। ও কথা হবে না। আমাদের টোটাল বিল হলো 860 আফগানি, সব কিছু মিলিয়ে। মানে এটাকে 1.33 দিয়ে গুণ করুন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আইএনআর। 1 আফগানি সমান 1.33 আইএনআর, এটা হচ্ছে কনভার্সন রেট। বা আমাদের 1 টাকা সমান 0.75 আফগানি, এভাবেও করতে পারেন। এবার আমরা যাব হচ্ছে মিনারে। এই মিনারটা এখানকার আইকনিক, ওখানে যাই তারপর দেখাচ্ছি। আফগানিস্তানে আসার পর একটা জিনিস খেয়াল করেছি, কাবুলে এবং হেরাটে দু জায়গাতেই পিৎজা আর বার্গারের কিন্তু বেশ চল রয়েছে। মানে লোকাল দোকান আছে যারা পিৎজা এবং বার্গার বিক্রি করছে। সামনেই হেরাটের সেই আইকনিক মিনার দেখা যাচ্ছে। হেরাট শহরের সিম্বল বলতে এই মিনারগুলো আর সিটাডেল। তবে এই মিনারগুলোর সিম্বলই আমরা বিভিন্ন জায়গায় বেশি দেখতে পাই। যখনই হেরাট বলবেন গুগলে সার্চ দিলে এই মিনারগুলো আসবে। এখানে তালা মারা গেটে, এই যে ঢুকতে দিচ্ছে না ভেতরে, আমাদের বাইরে থেকেই দেখতে হবে। ভেতরে লোক আছে কিন্তু ওরা বলছে এখন ঢোকা যাবে না। ইরানের যে গ্রেট মস্ক মাসাদ, সেটা যিনি তৈরি করেছিলেন এই মিনারেট, মুসেল্লা কমপ্লেক্স এবং মিনারেট, তিনি তৈরি করেছিলেন এবং তিনি একজন মহিলা, গওহর শাদ। এই মহিলা পলিটিক্সে অংশ নিয়েছিলেন আফগানিস্তানের এবং সাংঘাতিক গুণী মহিলা ছিলেন, আর্ট ক্রাফটের প্যাট্রন ছিলেন। ইরান এবং হেরাটে ওনার সাংঘাতিক প্রভাব ছিল। এই দেখুন এখানে এই মিনারটা কনস্ট্রাকশন হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে। এই যে মুসাল্লা কমপ্লেক্স, এটাই মুসাল্লা কমপ্লেক্স যা গওহর শাদ তৈরি করিয়েছিলেন। এর মধ্যেই গওহর শাদের মুসোলিয়াম রয়েছে সামনেই। কোনো একটা হবে এখানে গওহর শাদের সমাধি, কিন্তু এখানে সমস্ত লেখা পার্সিয়ানে, আমি যা পড়তে পারছি না। এখানে অনেক কিছু বলা রয়েছে, এখানে অনেক কিছু লেখা রয়েছে। এখানে ইন্টারনেট এতটাই উইক যে আমি ট্রান্সলেটও করতে পারছি না। এপাশে আরেকটা কিছু রয়েছে। এখানে সমস্যাটা হচ্ছে এগুলো সব পার্সিতে লেখা, সেই জন্য আমাদের বুঝতে খুব অসুবিধে হচ্ছে। আশা করা যায় ট্যুরিজম বাড়ার সাথে সাথে এগুলো ইংরেজিতেও লেখা থাকবে। এটা আরেকটা মুসোলিয়াম, এখানে আমি বুঝতে পারছি না কোনটা কার। এটা শ্বেত পাথরের তৈরি, ওখানে তো বেশ কয়েকটি ছিল, 4টি, এখানে একটি। মিনারের ভেতরে তো ওই কম্পাউন্ডে আর যেতে দিল না, ওটা খুলছে না, বলছে ওটা বাইরে থেকেই নিয়ে নাও। তো এবার একটা কথা বলছি, এই যে আমাদের পেপার যেটা এখান থেকে আমাদের দিল এবং কাবুল থেকে দিয়েছে, সব জায়গায় দেখতে চাইছে, কিন্তু জাস্ট দেখেই ওই সিম্বলটা দেখে ওপরে তারপরেই ছেড়ে দিচ্ছে, তার বেশি কিন্তু আর কিছু চেক করছে না। তো এরা যে অত বেশি কিছু নাম পাসপোর্টের সঙ্গে মেলাচ্ছে তা কিন্তু নয়। এবার আমরা যাচ্ছি বাস টার্মিনালে। কালকে কান্দাহার যাব, সেই বাস সম্পর্কে খোঁজখবর নিয়ে নিতে হবে। রাস্তা মোটামুটি ভালো, কিন্তু কান্দাহারের আগে খানিকটা রাস্তা খারাপ, ঘন্টা 7 তো লাগবে। আমরা চাইছি দিনের বেলা ট্রাভেল করতে, তো দেখা যাক কখন বাস পাওয়া যায়। আমরা এখন বাস স্ট্যান্ডে, বাস টার্মিনালে। এখানে সমস্যা হচ্ছে প্রচুর দালালে ভর্তি। আর 2 নম্বর হচ্ছে যে এখানে সব কিছু পার্সিয়ানে লেখা, কোনো ইংলিশ কিছু লেখা নেই, বুঝতে পারছি না। চারিদিকে গুমটি দেখাচ্ছি, এপাশে দেখতে পাচ্ছেন ওই গুমটিগুলো, আমাদের ওখানে যেমনি এসপ্ল্যানেডে হয়। ও জিজ্ঞেস করতে গেল, আমাদেরকে নামতে না করলো। যা বুঝলাম সেটা হচ্ছে যে কালকে সকালবেলা 8টায় একটা বাস আছে, তারপর 10টায়, তারপর 1টায়, তারপর 4টে, তারপর আবার রাত 8টা। তো এই হচ্ছে বাস সব। এখানে ভিআইপি বাস কথাটা খুব ইম্পর্টেন্ট আর কি, মানে ভিআইপি মানে হচ্ছে বেশ ভালো বাস। অবশেষে এখানে আমরা টিকিট কাটছি, অনেক কষ্টে বুঝিয়েছি। মুসাকে ফোন করলাম, মুসা ওভার দ্য টেলিফোন বোঝালো। অবশেষে হলো আর কি টিকিট। এই যে
মানে এখানে ভাষার সমস্যাটা ফিল করছি ভালোই। স্থানীয় লোকেরা খুবই কম ইংরেজি বা উর্দু বোঝে, তো সেই জন্য একটা বিরাট সমস্যা। যাই হোক, এখান থেকে টিকিট নিলাম। কালকে সকালবেলা 10টার সময় এখানে আসতে হবে, 11টার সময় বাস ছাড়বে। ভিআইপি বাস লেখা রয়েছে টিকিটে, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না। এবার সামনে মানে এটা 2x1, একদিকে 2টো সিট, একদিকে একটা সিট। তো 1-2 একদম সামনের রোতে 2টো সিট ভরে গেছে, 1-2 তার পরের রোটাও ভরে গেছে। তো বাদিকে 3 আর 6, মানে দুজনকে আলাদা আলাদা বসতে হবে। মানে আমি এক সামনে বসবো, পেছনে, ওভাবেই যেতে হবে, কিছু করার নেই। নাহলে একদম পেছনে দিত। থার্ড রোতে হলে ভিডিও তোলাটা খুব মুশকিল হয়ে যায়, ফার্স্ট রোতে ভিডিও তোলাটা ভালো যায় আর কি। 800 টাকা করে পড়লো, 800 আফগানি করে পড়লো পার টিকিট। 7 ঘন্টার জার্নি, এসি বাসে 800 আফগানি, আমার মনে হয় ঠিকই আছে। 1000 টাকা আছে, যদি বাসটা কালকে দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, 1050 টাকার মতো পড়লো। হ্যাঁ, বাসটা ভালোই হবে, আশা করা যায়। জানি না কি দেবে। কালকে সারাদিন এই বাস জার্নি এখান থেকে কান্দাহার, এটা একটা ইউনিক ব্যাপার হবে, বুঝলি তো? হ্যাঁ, অবশ্যই। মানে দুই বাঙালি এর আগে আমরা হেরাট থেকে কান্দাহার বাস জার্নি করছে। এর আগে কিনিয়া থেকে ওয়ানটা করেছিলাম, দুর্বিসহ বাস জার্নি। তারপরে আমরা করেছিলাম হচ্ছে থাইল্যান্ড থেকে কম্বোডিয়া, হ্যাঁ, সেটা একটা ইন্টারন্যাশনাল বাস জার্নি ছিল। আর এইটা আরেকটা হতে চলেছে। সে অভিজ্ঞতা কী হবে সে তো দেখতেই পাবেন আপনারা। সেই অভিজ্ঞতা এর পরের ভিডিওতে আসছে পর্বে। এখন আপাতত হোটেলে যাই, তারপর দেখছি কি করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে এখানে এই যে আমরা বিভিন্ন অফিসে যাচ্ছি এই স্ট্যাম্পিং করাতে, পারমিশন নিতে, বা বিভিন্ন হোটেলে যাচ্ছি, তো সব জায়গাতেই কিন্তু জুতো খুলে ঢোকার একটা চল রয়েছে। অফিসগুলোতে আপনি ভেতরে ঢুকবেন, ঘরের মধ্যে জুতো পরে ঢোকা যাবে না, কার্পেট বেছানো, জুতো বাইরে খুলে যেতে হবে। সুতরাং যদি আপনি শু পরে আসেন তাহলে কিন্তু সমস্যা আছে, বারবার জুতো খুলতে পড়তে হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10:10। আমরা না আজকে বিকেলে 5টার সময় সেই যে ঘরে ঢুকেছি আর বেরোইনি, ইভেন আমরা ডিনারও করতে বেরোইনি। বিস্কুট ছিল সাথে, তাই খেয়ে নিলাম। যাই হোক, কালকে সকালবেলা বাসের টিকিট তো কাটা রয়েছে। এখান থেকে 9:30 বেরোবো ব্রেকফাস্ট করে, 10টায় বাস স্ট্যান্ডে পৌঁছবো। এবং আমরা শিওর যে বাস দুপুর 12টার আগে ছাড়বে না, আর পৌঁছাতে পৌঁছাতে কান্দাহার সন্ধে হয়ে যাবে। কালকে কি হবে সেসব কিছু তো থাকবে এর পরের পর্বে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের হেরাট বেড়ানোর গল্প প্লিজ কমেন্ট করে জানাবেন। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি হেরাট। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আজকের ভিডিও করে এই চ্যানেল দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।